বিভিন্ন নিউজ মিডিয়া, ফেক মিডিয়াস আর এখন স্ট্রঙ্গার দেন দ্য মিডিয়া, রিয়েল মিডিয়া। তো এখন আমরা সেগুলো পেলে সবসময় আমরা হয় সেগুলো শেয়ার করি যদি আমাদের চিন্তার সঙ্গে অ্যালাইন করে, আদারওয়াইজ আমরা ডিক্লাইন করি। আমরা কখনো দেখতে চাই না যে এটা আসলে সত্য না মিথ্যা। ফ্যাক্টস আমাদের কাছে এখন লেস ইম্পর্টেন্ট। এখন আমরা সবসময় দেখি যে আমাদের চিন্তার সঙ্গে যাচ্ছে কিনা। তো এই বিষয়গুলো নিয়েই আসলে যে it's true that social media nowadays it plays an important role in every aspects of our life. তো আমরা তাহলে কি একটা জাস্ট আমাদের চিন্তার সঙ্গে মিলবে সেই চিন্তাগুলোর সঙ্গে অ্যালাইন করে আমরা স্প্রেড করব, ওয়েদার ইট ইজ ট্রুথ অর ফলস, আমরা এটা ম্যাটার করবে না, এইভাবে একটা দেশ অ্যাজ আ সিভিলাইজেশন অ্যাজ এ হোল আসলে কতটা এগোতে পারে? এই জায়গাগুলো থেকে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের যেটা জায়গায় সবসময় প্রশ্ন তৈরি হয় নিজেদের মধ্যে বা আমার নিজের মধ্যে, যে সত্য কোনটা, সত্য কি, বা সত্য কি আসলে ফ্যাক্টস নাকি এটা ক্রিয়েশন? এই জায়গা থেকে যদি আমরা দেখি যে মানুষ একমাত্র স্টোরি টেলিং অ্যানিমাল পৃথিবীতে, এবং এই স্টোরি টেলিং অ্যানিমাল ফলে এই মানুষের ক্রিয়েশন যে ক্রিয়েটিভিটি, এইটাকে ইগনোর করার সুযোগ নাই। এটা সুযোগ নাই মানে এসেনশিয়াল এক্সিস্টেন্স, এইটা মানুষের একটা পাওয়ার অফ এক্সিস্টেন্স। তো স্টোরি টেলিং অ্যানিমাল হিসেবে মানুষ স্টোরি টেলস করবেই। একদম শুরু থেকেই যদি আমরা দেখি যে মানুষ যে আজকের অবস্থায় এসছে, যদি আমরা হারারির বইগুলো পড়ি দেখব যে একদম যে ক্রিয়েশন মিথ থেকে শুরু করে বিশেষত যে মানুষ আজকের জায়গায় এসছে, সেই ইনসিগনিফিকেন্ট অ্যাপস, যেটা হারারি তার রিপিটেডলি তার বই বা স্পেসে বলেন যে মানুষ কীভাবে কন্ট্রোলার হলো অফ দ্য ইউনিভার্স। মানুষ তো মেয়ারলি অ্যানিমাল। যদি আমরা দেখি মানুষ কন্ট্রোলার হলো কিভাবে, মানুষ কন্ট্রোলার হলো মানুষ একটা লার্জার স্কেল কোঅপারেশন করে, যে অ্যানালজিটা আমরা দেখি যে 10জন অ্যাপস যদি এক জায়গায় রাখেন, বা 10জন যদি আপনি টাইগার ধরুন, একটা ফেরোশিয়াস অ্যানিম্যাল, বা আপনি খুব মানুষের থেকে পাওয়ারফুল, এখন 10টা বাঘ আর 10টা মানুষ যদি এক জায়গায় করেন, আপনি দেখবেন যে বাঘ হচ্ছে পাওয়ারফুল। কিন্তু 10জন মানুষ যখন একসঙ্গে হয়, একজন মানুষ আর একজন বাঘ, হয়তো বাঘ ডিফিট করবে মানুষকে, কিন্তু 10জন মানুষ 10জন বাঘ, তখন দেখবেন যে মানুষগুলো লার্জ স্কেল কোঅপারেশন, তারা নিজেরা চিন্তা করবে, ভাববে, এবং তখন টেকনিক্যালি বাঘকে পরাজিত করবে, নট বাই দ্য ফিজিক্যাল পাওয়ার। তো তার মানে মানুষ একটা পৃথিবীতে একটা স্টোরি টেলিং যেটা বললাম, যে মানুষ তাহলে লার্জ স্কেল কোঅপারেশনগুলো কিভাবে করবে, তাদের সঙ্গে কিভাবে তারা একটা নির্দিষ্ট গোল, সেই গোলটা অ্যাচিভ করার জন্য ফাইট করবে। এইটার জন্য মানুষ বলছে যে মানুষ হচ্ছে একটা ধরুন পন্থা ক্রিয়েট করবে, সেই নিজের বিশ্বাস ক্রিয়েট করবে, এবং সেই অনুযায়ী তারা পারফর্ম করবে। তার মানে ক্রিয়েটিং একটা, ধরুন সেটা যে কোনো প্রকার চিন্তা, আমরা যেমন জাতীয়তাবাদ বলি, ধর্ম বলি, এই ধরনের একটা ক্রিয়েটিভ একটা প্রসেস, এইগুলো ক্রিয়েট করে তারপর তারা লার্জার স্কেল কোঅপারেশন, অনেকগুলো মানুষ একসাথে বিশ্বাস করবে। তো সেই কারণে দেখা যাচ্ছে পৃথিবীতে কোনো অ্যানিমালই মানুষের থেকে, মানে এই টোটাল যদি ইউনিভার্সের কথা চিন্তা করি, যে মানুষ এই পৃথিবী নিয়ন্ত্রণ করছে টেকনিক্যালি, সেটার অনলি রিজন যেটা আমরা দেখতে পারি সেটা হলো স্টোরি টেলিং ক্যাপাসিটি। এবং স্টোরি টেলিং ক্যাপাসিটি ইজ নট এনাফ, অ্যাট দ্য সেম টাইম স্টোরি টেলিং ক্যাপাসিটিকে বিশ্বাস করা। এই কারণে মানুষ দেখো যে আমরা যে কোনো প্রকার যে ঘটনায়, মানে ইন্ডিভিজুয়াল অ্যাবিলিটিসের সঙ্গে বিপরীতে মানুষ কালেকটিভ অ্যাবিলিটি দিয়ে পৃথিবীর এই জায়গায় এসছে। তো এই জন্য আমরা দেখি যে যখন আপনি যে কোনো প্রকার জিনিস দেখেন, ক্রিয়েটিভ পিরামিডস একটা লার্জ স্কেল কোঅপারেশন, মানুষ যখন চাঁদে যাচ্ছে সেইটা একটা লার্জ স্কেল কোঅপারেশন, অনেকে মিলে সেই জার্নিটা করছে। এবং এইভাবে পৃথিবীর সিভিলাইজেশন প্রোগ্রেস যেটা বলি, সেটা আসলে একটা কোঅপারেটিভ একটা সোসাইটির, একটা নেশন, একটা মানুষ যদি অ্যাজ এ হোল ধরি, সেই মানুষের প্রোগ্রেসিভনেস, আর সেই জায়গা থেকে মানুষ এসছে আজকের এই জায়গায়। লার্জ স্কেল কোঅপারেশন কি সবসময় গুড? যদি আমরা দেখি যে মানে সত্য মিথ্যা বুঝতে হলে এই জায়গাগুলো যেতে হবে, যে আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে বিশ্বাস করলে সেটা সত্য কিনা, এরকম প্রশ্ন তো আমাদের কাছে আসে। যে লার্জ স্কেল কোঅপারেশন, ধরুন যুদ্ধ তো একটা লার্জ স্কেল কোঅপারেশন, যখন একটা নেশন আর একটা নেশনের সাথে ফাইট করে, যেমন আমাদের 1971 ওয়ার, সেইটা পাকিস্তান যখন যুদ্ধ করছে, তখন তো তারা লার্জ স্কেল কোঅপারেশন, পাকিস্তান অ্যাজ এ হোল সিস্টেম আমাদের বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছে, এবং একটা অন্যায় যুদ্ধ। তার মানে লার্জ স্কেল কোঅপারেশন মানুষ যে করে, এটা এসেনশিয়ালি মানুষ যে সবসময় ঠিক করে তা না। আপনি যদি দেখেন ইয়ের যুদ্ধটাও, ইসরায়েল এবং ফিলিস্তিন, যে ইসরায়েল একটা এক হিসেবে তো তারা পাওয়ারফুল নট ইন দ্য সেন্স অফ
উইপন, পাওয়ারফুল ইন দ্য সেন্স অফ তাদের যে নানান মানুষের যে ইনভলভমেন্ট, এঙ্গেজমেন্ট, অনেকগুলো দেশের যে এঙ্গেজমেন্ট, তারা একসাথে যুদ্ধটা করছে একটা সিঙ্গেল নেশনের বিরুদ্ধে। তো তার মানে কি তারা সেই যুদ্ধটা জাস্টিফাইড হয়? বা ধরুন একই সঙ্গে যুদ্ধের বিপক্ষে মানুষের সংখ্যা আমি ধরবো বেশি, তার মানে সেটাও তো জাস্টিফাইড হচ্ছে না, মানে সেই জন্য তো যুদ্ধটা থেমে যাচ্ছে না। তো এই জন্য লার্জ স্কেল কোঅপারেশন শেষ পর্যন্ত গুড অর ব্যাড, এইটা আসলে একটা আপনি ধরে নিতে পারেন না লার্জ স্কেল কোঅপারেশন মানে গুড। কনসেন্ট্রেশন ক্যাম্প, যুদ্ধ, এগুলোকে আমরা ধরে নেব লার্জ স্কেল কোঅপারেশন, কিন্তু এগুলো আমরা কখনোই গুড বলতে পারি না। তো এই জন্য হিউম্যান, প্রথমত হচ্ছে মানুষ তার সত্যটা তৈরি করে। আমরা যে সত্যর কথা ভাবছি, যে সোশ্যাল মিডিয়ার এই জায়গা থেকে আসার আগে দু একটি কথা বলছি এই জন্য, যে আমরা সত্যটা আসলে তৈরি করি, এবং এইটা আমাদের রিয়ালিটি যেটা, এটা মোস্টলি আমাদের ফিকশনাল রিয়ালিটি। এবং এই জন্য আমরা দেখি যে আমরা একটা ফিকশনাল রিয়ালিটির মধ্য দিয়ে আসলে আমরা পরস্পরের সঙ্গে যুক্ত হই। এবং ফিকশনাল রিয়ালিটি এই জন্য আমাদের কাছে সবসময় মনে হয়, দেখবেন যে মাস মোর পাওয়ারফুল দেন দ্য রিয়ালিটি ইটসেলফ। এবং এইসব কারণে আমরা সবসময় আমাদের যে স্টোরি, আমরা যে ন্যারেটিভ বলি, ন্যারেটিভ কেন ইম্পর্টেন্ট, লাস্ট এই 2 বছরে দেখবেন একটা শব্দ খুব উচ্চারিত হয়েছে, যে ন্যারেটিভ নির্মাণ করা নিজস্ব। ন্যারেটিভ হচ্ছে সাংঘাতিকভাবে ইম্পর্টেন্ট, যে আপনি ন্যারেটিভগুলো আমাদেরকে নানানভাবে সাপ্রেস করে, বা আমরা তা দ্বারা নিয়ন্ত্রিত হই। তো সেই কারণে আমরা সবসময় বলি যে একটা ধরুন ন্যাশনালিস্ট যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টগুলো বলি, এগুলো আসলে এক ধরনের ন্যারেটিভ। আমি বাংলাদেশি ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট দ্বারা পরিচালিত, ফলে আমি এটা বিশ্বাস করি। আমার যদি বাংলাদেশের এন্টি এখনকার সময় খুব জনপ্রিয় হচ্ছে ইন্ডিয়া, তো ইন্ডিয়ান একটা ন্যাশনালিস্ট সেন্টিমেন্টস আছে, সেইটা তাদের দ্বারা পরিচালিত হয়। এখন যে ইন্ডিয়ান না, বাংলাদেশি না, তার কাছে এই দুটো সেন্টিমেন্টের কোনো ভ্যালু করে না, সে তখন সত্যটাকে একটু বাইরে থেকে দেখবে, তখন তার কাছে অবজেক্টিভ রিয়ালিটি তৈরি হবে। একটা রিয়ালিটি হচ্ছে সাবজেক্টিভ, যেটা আমরা দেখতে পাই, মানে আমরা অনুধাবন করি, বিশ্বাস করি। আর একটা হলো অবজেক্টিভ, যেটা আমার বিশ্বাস অনুধাবনের সঙ্গে কোনো কিছু যায় আসে না। ধরুন আমি ব্যক্তিগতভাবে মাউন্ট এভারেস্ট দেখিনি, তারপর মাউন্ট এভারেস্ট আমার সাবজেক্টিভ রিয়ালিটিতে এক্সিস্ট করে না। আমি বিশ্বাস করলে সেটা করে, যেমন মাউন্ট এভারেস্ট আমি বিশ্বাস করি যে আছে, মানে বিশ্বাস করি কেন, এটা অবজেক্টিভ রিয়ালিটি, এটা আমি বিশ্বাস করি আর না করি, এটা ফ্যাক্ট। তো এই কারণে যখন আমরা নির্দিষ্ট ধর্ম বা জাতীয়তাবাদ দ্বারা বিশ্বাসী হই, তখন আমরা শুধু ওই বিশ্বাস দ্বারাই পরিচালিত হই। এই কারণে আমরা তখন সাবজেক্টিভ রিয়ালিটিটা অনুভব করি, অবজেক্টিভ জায়গা থেকে আমাদের দেখার সুযোগ হয় না। এই জিনিসগুলো আমাদেরকে খুব বুঝতে হবে, যে এই জন্য ফিকশনাল রিয়ালিটি সবসময় আমরা দেখবো যে পুরো পৃথিবীটাকে রুল করে, ফিকশনাল রিয়ালিটি, নট দ্য রিয়ালিটি ইটসেলফ। এর একটা খুব ক্লাসিক এক্সাম্পল হতে পারে মানি। ইন এ সেন্স আপনার কোনো অর্থ নাই, টাকা, মানে অর্থ নেই এই অর্থে, যদি আপনি এইটার ট্রানজ্যাকশন ভ্যালু যদি না থাকে, আপনি এমন আফ্রিকান একটা ট্রাইবাল কমিউনিটিকে যান যার কাছে টাকার কোনো ট্রানজ্যাকশন ভ্যালু নাই, তখন তাকে টাকা দিবেন, ডলার দেবেন, দিয়ে তার কাছে কোনো দোকানে কোনো জিনিস চান, সে আপনাকে দেবে না, কারণ তার কাছে ওইটার ভ্যালু নাই, সে হয়তো অন্য কিছু ট্রানজ্যাকশন ভ্যালু হিসেবে, মিডিয়াম হিসেবে ব্যবহার করে। মানি হচ্ছে পৃথিবীতে একমাত্র ফিকশন যেটা ক্রিয়েট করা হয়েছে, ধরুন আমাদের খুব এসেনশিয়াল, আমাদের প্রয়োজনেই। তো এইটাই দেখুন, আপনার এক অর্থে বিশ্বাস না করলে মানির কোনো ভ্যালু নাই, আবার বিশ্বাস করলে মানি ইজ এভরিথিং। এবং পুরো ওয়ার্ল্ডেই দেখবেন যে সবাই, কেউ আস্তিক হোক নাস্তিক হোক, মানে ধর্ম সবাই বিশ্বাস করে না পৃথিবীতে, আপনি বলতে পারবেন না, কিন্তু টাকা আপনাকে বিশ্বাস করতে হবে, ইন আ সেন্স মানি। তো মানি ইজ দ্য অনলি এন্টিটি, যেটা ফিকশনাল এন্টিটি অবশ্যই, কারণ মানি কোনো মানুষের পুরোটাই তৈরি করা। আপনি নিজেও বুঝছেন যে আমাদের টাকা, ডলার, এবং এই যে এক্সচেঞ্জ রেটগুলো তো ওঠানামা করা, অল দ্য থিংস এই রিলেটেড, এগুলো হচ্ছে একটা প্রসেস, এই প্রসেসগুলো ইনভেন্টেড, ইটস নট গিভেন বাই নেচার। তো এই জন্য আমরা বলি যে এটা একটা তো দুটো পয়েন্ট, একটা হলো ফিকশনাল এন্টিটি আমাদেরকে রুল করে, আর একটা হলো যে মানুষ একটা কোঅপারেটিভ জীব, অ্যানিমাল, লার্জ স্কেল কোঅপারেশন। যে কারণে আমরা যদি কোনো বানরকে যদি কলা দিই, দিয়ে বলি যে তোমার বানরের হাতে যদি দুটো কলা থাকে, যদি বলি যে একটা কলা দাও, তাহলে তুমি ইন রিপ্লাই তুমি হেভেনে যাবা, মানে এই কলাটা তুমি যদি দিয়ে দাও আমাকে, তাহলে তুমি সব পাবা, দিয়ে তুমি স্বর্গে যাবা। এটা কিন্তু বানর বিশ্বাস করবে না, কিন্তু মানুষকে বিশ্বাস করাতে পারবে। তার মানে ফিকশনাল রিয়ালিটিটাও হচ্ছে এটা একটা ব্যাপার, যে মানুষ বিশ্বাস করবে, এবং মানুষ, হিউম্যান উইল অ্যাক্ট অ্যাকর্ডিংলি। তখন সে আমাকে কলাটা দিয়ে দেবে, দিয়ে সে তখন চিন্তা করবে যে আফটার লাইফ আই উইল গেট দ্য বেনিফিট। কিন্তু এটা কোনো অ্যানিমাল আপনার আফটার লাইফে বিশ্বাস করবে না, ফলে সে আপনার এই ফিকশনে বিশ্বাস করবে না, এবং আপনাকে কোনো এর প্রতি উত্তর দেবে না।
তো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে কয়েকটা জিনিস, যে লার্জ স্কেল কোঅপারেশন হিউম্যান এসেনশিয়ালি করে, এবং এই লার্জ স্কেল কোঅপারেশনটা তৈরি হয় একমাত্র ফিকশনের মধ্য দিয়ে। এইটা নট সাইন্টিফিক থিং। এখন এই লার্জ স্কেল কোঅপারেশনটা আমরা যখন আজকে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ট্রুথ এবং ফলস নিয়ে কথা বলি, এবং আমরা বলি হচ্ছে পোস্ট ট্রুথ একটা ইরা, যে সত্যোত্তর পৃথিবী, যেখানে সত্যে আর ফ্যাক্ট নির্ভর না, সত্য হচ্ছে বিশ্বাস নির্ভর, পারসেপশন নির্ভর। আমি যেটা বিশ্বাস করতে চাই সেটা সত্য। এইটা কি আজকের ফেনোমেনা কিনা, এটা এখন আমরা বলি পোস্ট ট্রুথ। আমার একটু একটু আই ডু ডিফার। কারণ আমরা যদি দেখি যে এই জিনিসটাই আসলে সভ্যতার আদি থেকে আছে, এবং দ্যাট ইজ অ্যাগেইন যে হিউম্যান সিভিলাইজেশন প্রসেসটাই আসলে এইভাবে, প্রোগ্রেসটা এইভাবে হয়েছে, যে বিশ্বাস করা একটা ফলসুটকে, এবং সেই অনুযায়ী একটা নেশন কালেকটিভলি অথবা ইন্ডিভিজুয়াল অ্যাক্ট করা। এর একটা বড় প্রমাণ হচ্ছে, দেখুন, মিথ। মিথ আসলে কি? প্রাইমারিলি স্টোরিজ। আমি বলছিলাম যে হিউম্যান বিং আর অনলি আর একটা হচ্ছে টাইমলেস স্টোরিজ। তো মিথের একটা ব্যাপার থাকে যে মিথ একই সঙ্গে, তো এই ঘটনাটা আমরা রিলিজনের ক্ষেত্রেও দেখি যে সেম থিং, যে রিলিজনও তো সাস্টেইন করে। তো ধর্মের সঙ্গে একটা পার্থক্য, মিথের বেসিক পার্থক্য থাকে যে মিথ ওপেন টু ম্যান ইন্টারপ্রিটেশনস। মিথকে আপনি ইচ্ছে মতো ইন্টারপ্রেট করতে পারবেন, রিকনস্ট্রাক্ট করতে পারবেন, এবং বিনির্মাণ যেটা বলে, মিথকে নতুনভাবে গল্পগুলোকে আবার রিশেপ দিতে পারবেন অ্যাকর্ডিং টু ইউর টাইম অ্যান্ড বিলিভ। তো সেই ঘটনাগুলো ঘটে মিথের ক্ষেত্রে। তো এই কারণে বলি মিথটা সাংঘাতিকভাবে, যে কালেকটিভ ইমাজিনেশনের জায়গায় মিথটা আমাদের সিভিলাইজেশনে একটা বড় ভূমিকা রাখছে। এবং মিথটাকে আমরা বিফোর সায়েন্স আমরা দেখি যে সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশন যখন থেকে শুরু হলো কোনো ঘটনা বস্তুর পিছনে বা পৃথিবীর এক্সিস্টেন্সের পিছনে, তার আগে থেকে ফিকশনাল সায়েন্স হিসেবে মিথ আমাদের কাছে আসে। এবং যে কারণে আমরা দেখব যে আর্লি মিথ, যেমন ক্রিয়েশন অফ ইউনিভার্স, আমরা দেখব টোটাল ব্যাপারটা আসলে এক ধরনের সায়েন্টিফিক ইন্টারপ্রিটেশন অফ দ্য ইউনিভার্স। এবং সেইটা নিশ্চয়ই ইমাজিনেটিভ সায়েন্স, যে কারণে আমরা এখনকার সায়েন্সের সঙ্গে মিলবে না, বা প্রিমিটিভ সায়েন্স। তো এই সব কারণে আমরা দেখব যে ধরুন আমরা যদি দেখি যে একটা এক্সাম্পল, যে কোরে বা পারসিফন, আর একটা নাম, কোরেকে যখন হেডিস কিডন্যাপ করে নিয়ে গেল আন্ডারওয়ার্ল্ডে, জিউসের ব্রাদার, তো তখন দেখা গেল কোরে ওখানে 6 মাস যখন ওখানে থাকে, আর 6 মাস যখন উপরে উঠে আসে, তো দেখা যায় যে কোরে যখন 6 মাস উপরে থাকে তখন হচ্ছে এটা হারভেস্টিং সিজন, আর 6 মাস যখন আন্ডারগ্রাউন্ডে থাকে তখন এটা উইন্টার সিজন। তো উইন্টার সিজন কেন? কারণ কোরেকে কিডন্যাপ করার পরে তার মা ডিমেটার এবং জিউসের যে মানে স্যাডনেস, এইটা পুরো পৃথিবীর ওপর একটা ভর করে, এবং পুরো পৃথিবীটা তখন এই দুঃখবোধের জায়গা থেকে মানে কন্যা হারানোর, তখন পৃথিবীটা ফ্রোজেন হয়ে যায়। আবার যখন পৃথিবী ফিরে আসে তখন তার আনন্দে পুরো ইউনিভার্সটা, তখন আবার পৃথিবীটা তখন সিজন হয়ে যায় সামার সিজন বা হারভেস্টিং সিজন। তো এইসব কারণে দেখা যায় এটা একটা ব্যাখ্যা, যে পৃথিবীতে উইন্টার কেন আসে, সামার কেন আসে। তো এই ব্যাখ্যাটা কিভাবে আসছে? একটা মিথিক্যাল স্টোরি দিয়ে। সেই স্টোরিটা আমাদের বিশ্বাসের ব্যাপার না, কিন্তু ইট মেক্স দ্য গ্রাউন্ড। এই মানুষ যখন মানুষ একদম শুরু থেকে, বিফোর সায়েন্স আসার আগেই, মানুষ সবসময় তার প্রত্যেকটা ঘটনার পেছনে ব্যাখ্যা খুঁজত, এই কেন এটা ঘটে। এই প্রশ্ন মানুষকে আলটিমেটলি প্রত্যেকটা ঘটনার পেছনে একটা করে এই মিথ তৈরি করা, ফ্যাক্ট তৈরি করা। ফ্যাক্টটা হচ্ছে আবারও বলি ইমাজিনেটিভ ফ্যাক্ট বা ইমাজিনেটিভ সায়েন্স। তো এরকম দেখবো যে আমরা পৃথিবীটাও কেন তৈরি হলো, আমরা তো অ্যাকর্ডিং টু বাইবেল বা অ্যাকর্ডিং টু কোরআন বা অ্যাকর্ডিং টু আদার রিলিজনস একটা করে ইউনিভার্স ক্রিয়েশনের মিথ আছে। কিন্তু আমরা তার আগে যদি দেখি যে মিথ মানে বিশ্বাসের জায়গা থেকে, যখন আমরা ফলোয়ার অফ ধরুন পার্টিকুলার রিলিজন, তখন তার কাছে মিথ না, তখন তার কাছে ওটা বিশ্বাসের অংশ। কিন্তু ইন জেনারেল যদি আমরা চিন্তা করি, ধরুন একটা মিথের কথা বলি, যে এটা হলো বোম্বো, দ্য আফ্রিকান মিথ, আফ্রিকার একটা ট্রাইবাল মিথ, যে বোম্বো হচ্ছে একটা এন্টিটি বা গড লাইক এন্টিটি। এবং বোম্বো একদিন খুব ভেতর থেকে খুব পেইন ফিল করলো, লাইক আমরা যেরকম চাইল্ড বিয়ারিং বা জন্মদানের যে ব্যথাটা, পেইনটা নারীরা পান, সেরকম একটা পেইন তিনি ফিল করলেন, এবং তারপর কি হলো, ভমিট করলো। তো ভমিট করে তো তখন যে প্রথমে ভমিট করলো, তখন এসেন্সিয়ালি কিছু জিনিস যেগুলো নেচারের, যেমন ওয়াটার, ফায়ার, এয়ার, এগুলো তার ভমিট করলো। তারপরে সে ভমিট করলো, তার পেইন শেষ হয় না, তখন সে ভমিট করলো স্কাই, অ্যানিমালস, এরকম করে সে ভমিট করে পুরো ইউনিভার্সটা সৃষ্টি করলো হচ্ছে বোম্বো। আবার যদি চাইনিজ এগ মিথ দেখি বা কসমিক এগ মিথ,
সেখানেও দেখবো যে একটা এগ কম্পন হচ্ছে, তার ওই রকমই একটা পেইনফুল প্রসেস, ওই যে জন্মদানের প্রসেস, সে কম্পন হতে 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 তখন বাস্ট করছে, বাস্ট করে পুরো ইউনিভার্স তৈরি হচ্ছে। এবং এই এগের ভিতরে ইট কন্টেইনস বোথ দ্য নেগেটিভ অ্যান্ড দ্য পজিটিভ ফোর্সেস। মানে এই অর্থে মেল ফিমেল, গুড ব্যাড, ডার্কনেস অ্যান্ড লাইট, প্রত্যেকটা যে বিপরীত আমরা এন্টিটি পাই, এই সবগুলো সত্তা ওই এগের মধ্যে ছিল। একটা যখন বাস্ট করলো তখন পুরো ইউনিভার্স, এই ডে লাইট থেকে শুরু করে মেল ফিমেল থেকে শুরু করে সব বিপরীতার্থক যত রকম এন্টিটিজ আছে, সব সত্তা আছে, সব সৃষ্টি হলো। এটা হচ্ছে মানুষ যখন সায়েন্স আসেনি, যখন বিগ ব্যাং থিওরি আবিষ্কারের মতো নলেজ মানুষ ডেভেলপ করেনি, তখন মানুষ এইভাবে তাদের অস্তিত্বকে মানুষ ব্যাখ্যা করত। এবং এটা প্রত্যেকটা ট্রাইবের প্রত্যেকটা ঘটনার পেছনে দেখবেন যে কোনো না কোনো ব্যাখ্যা আছে, স্টোরি আছে, মিথ আছে। এবং সেগুলো এখন বিশ্বাস করতে করতে এমন একটা জায়গায় চলে গেছে যে এটা আনকোয়েশ্চেনেবল। আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, ইজ ইট ট্রু অর নট ট্রু। এটা যদি বিশ্বাস করেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে, এটাই আপনার জন্য একটা সায়েন্স। তো সেই জন্য বললাম যে এটা ইমাজিনেটিভ বা প্রিমিটিভ সায়েন্স। যেমন ধরেন আমাদের এখানে এই যে মনোভাষা, আমাদের এখানে যে প্রায় মোর দেন 50 ট্রাইবাল কমিউনিটিস আছে, আদিবাসী, যাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আছে। এর মধ্যে অনেকেরই নিজস্ব বর্ণমালা নেই, কেউ হয়তো ইংরেজি বা লাতিন, আমাদের ধরুন বাংলা বর্ণমালা, নানা রকম বর্ণমালা লেখেন। এর মনো জনগোষ্ঠীর আবার ভাষা আছে কিন্তু বর্ণমালা নাই, মানে ছিল না। তো এটার পিছনেও দেখুন কেন ছিল না, এটা তাদের একটা মিথ আছে যে তাদের যে দেবতা পাকসো রোয়ানমো দেখতে আবার এইগুলো আবার কালচারালি কন্ডিশন হয়, দেখতে অনেকটা শুকুরের মতো। কারণ মৌ জনগোষ্ঠী শুকুর হয়তো তারা এক ধরনের লাভিং অ্যানিম্যাল মেবি, তো শুকুরের মতো। এবং তিনি গড তখন তাদেরকে বর্ণমালা দেওয়ার জন্য পৃথিবীতে নানানভাবে ছড়িয়ে দেন, সবার নিজস্ব বর্ণমালা দেন। তো তখন মৌ জনভাষার জনগোষ্ঠীর জন্য বর্ণমালা দেন হচ্ছে গরুকে দায়িত্ব দেন, একটা কাউ, যে সেই কাউ মৌ জনগোষ্ঠীর কাছে তাদের বর্ণমালা পৌঁছে দেবে। সেটা ধরুন আসছে একটা দেশ থেকে, পাহাড় পর্বত সমুদ্র সব অতিক্রম করে গরুটা আসছে তাদেরকে বর্ণমালা দিতে। কলা পাতায় লেখা ছিল, সেই বর্ণমালা স্ক্রিপ্টের হচ্ছে কলার পাতায়। তো অন দ্য ওয়ে তখন গরুর ক্ষুধা লাগার কারণে গরু ওই কলার পাতা খেয়ে ফেলে। তারপর মৌ জনগোষ্ঠীর কাছে এসে বলে যে গড তাদেরকে বর্ণমালা দেয়নি। তো এইটা শুনে তো মৌ খুবই ব্যথিত হয় জনগোষ্ঠী, এবং তারাও তখন দীর্ঘদিন পর তারা চিন্তা করে যে তারা দে উইল ফেস দ্য গড, যে কেন তাদেরকে বর্ণমালা দেয়নি। তারপর তারা আবার গডের কাছে মিট করার পর যখন তারা গডকে জানায়, তখন গড বলে যে তোমাদের তো বর্ণমালা দেওয়া হয়েছে। তখন হিস্ট্রি, এই যে গরু খেয়ে ফেলেছে, গরুকে আবার ডাকা হয় এবং তাকে পানিশ করা হয়। তো তারপর তাদেরকে বলা হয় যে তোমাদের বর্ণমালা খেয়ে ফেলেছে। এবং এই যে গরুর সঙ্গে তাদের দ্বন্দ্ব তৈরি হলো, বর্ণমালা পেলো না কেন, একটা কারণ লজিক্যাল স্টোরির মধ্য দিয়ে। আরেকটা হলো গরুকে তারা এখন কিন্তু ইয়ারলি একটা দিন গরু বলি দেয়। তখন থেকে তাদের গরুর ওপর তাদের একটা ক্ষোভ তৈরি হলো যে এই গরুর কারণে আমরা বর্ণমালা পাইনি। এবং এই গরু বলির পেছনেও একটা কিন্তু কারণ প্রতিষ্ঠিত হয়ে গেল, মানে লজিক্যাল কারণ। আপনি গরু কেন বলি দেবেন, এইটাই কারণে। ধরুন আমাদের কোরবানি আগামীকালকে, তারপরে কোরবানিটাও আমাদের একটা লজিক্যাল কারণ আছে। হ্যাঁ, তো এই লজিকটা প্রতিষ্ঠিত হয়ে গেলে এইটা মোর দেন সায়েন্স। আপনি এটা সায়েন্স দিয়ে প্রমাণ করতে যাবেন না, কারণ এইটা আপনার বিশ্বাসের একটা অংশ হয়ে গেছে। তো এই কারণে আমরা বলছি যে যখন আমরা পাওয়ার অফ মিথ নিয়ে কথা বলি, তখন আমাদের দেখতে হবে যে আমরা আসলে যখন এই যে সোশ্যাল মিডিয়াতে একটা ফলস স্প্রেড আউট হয় বেশি, একটা ছোট্ট একটা পোস্ট কারো ভুল একটা সংবাদ মাধ্যম প্রচার করছে এবং সেইটা ভাইরাল হয়ে যাচ্ছে, তার বিপরীতে যেটা সত্য ঘটনা সেটা আমরা কেউ পিক করছি না। এর প্রমাণ এইটাই যে আমি বোঝাতে যেটা আমরা এই ঘটনাগুলো দেখে আমরা দেখছি যে সিভিলাইজেশনের শুরু থেকেই, ফ্রম দ্য ভেরি বিগিনিং, যে মানুষ বিশ্বাস করে যেগুলো, সেইগুলোকেই মানুষ পিক করে এবং মানুষ অ্যাক্ট অ্যাকর্ডিংলি এই প্রত্যেকটা ঘটনা। এইসব কারণে আমরা দেখব যে আমাদের যে জাতীয়তাবাদ, আমাদের সব কিছুই আসলে শেষ পর্যন্ত একটা কালেকটিভলি বিশ্বাস করার বিষয়। এইটা সাইন্টিফিক্যালি কোনো প্রমাণই করার বিষয় না যে বাঙালি জাতীয়তাবাদ এটা এমন না যে এটা চিরন্তন কোনো বিষয়, এটা 1000 বছর আগে ছিল বা 1000 বছর এইভাবে থাকবে। তার মানে এইটা একটা প্রসেস, এটা আমাদের বিশ্বাসের প্রসেস। এবং সেই কারণে আমাদের এই কিছু কিছু জায়গা থাকে যেগুলো আমরা কালেকটিভলি বিশ্বাস করি, কালেকটিভলি ধারণ করি। এই জায়গাগুলোতেই আসে তখন আমাদের প্রশ্ন তৈরি হয় যে এইটা কতটা বস্তুনিষ্ঠ, এটা কতটা সত্য, কতটা মিথ্যা,
আমি যেটা বিশ্বাস করি এবং আরেকজন যেটা বিশ্বাস করে তার সাথে দ্বন্দ্বটা কোথায়, এই জায়গাতে এসেই আমাদের তৈরি হচ্ছে ট্রুথ বা পোস্ট ট্রুথ ভার্সেস ট্রুথ ইন ফিকশন। যে ফিকশনের কথা আমি এতক্ষণ বললাম যে আমাদের আসলেই নিয়ন্ত্রিত হয়ে আমরা ফিকশন দ্বারা। ইন পোস্ট ট্রুথ এরা যেটা আমরা দেখছি যে এই কনটেক্সটে এসে যে ডিস্টিংশন বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসহুড, এইটা হচ্ছে একটা সেন্টার পয়েন্টটা থাকছে না, ইট রিমেইনস নো লঙ্গার ইন দ্য সেন্ট্রাল ইম্পর্টেন্স। তো এই কারণে আমাদের আমরা অধিকাংশ সময় দেখবো যে ফ্যাক্টস পরাজিত হচ্ছে আমাদের ইমোশন বা পার্সোনাল বিলিফের জায়গায়। আমরা কখনোই আর চেক করতে যাচ্ছি না যে এটা আসলে সত্য না মিথ্যা, বা রাদার আমি বিশ্বাস করছি বলে আমি ধরে নিচ্ছি এটা সত্য। আমরা দেখবো যে অধিকাংশ যে মবের ব্যাপারটা হয়, মব ভায়োলেন্স, আমি মব জাস্টিস বলবো না, মব একসঙ্গে হয়েই অধিকাংশ সময় ভায়োলেন্স ক্রিয়েট করে। এইগুলোতেও আমরা দেখবো যে যখন একজন ভ্যান চালককে সেই ভ্যান চুরির মানে অপবাদে বা ধরে নিয়ে মানুষজন পিটিয়ে মেরে ফেলে, আমরা জানি রিসেন্ট ইনসিডেন্ট দ্যাট টুক প্লেস ইন সামওয়্যার ইন বাংলাদেশ, যে মানুষ নিজেরই ভ্যান নিয়ে যাচ্ছিল, তারপর তারা পিটিয়ে মেরে ফেললো। এবং যখন মারছে তারা কিন্তু অনেকজন, তারা কিন্তু কেউ প্রশ্ন করছে না যে আসলে ওরা যে বলছে ভ্যানটা ওদের, এটা সত্য কিনা। তারা বিশ্বাস করে নিচ্ছে কেউ একজন বা কালেকটিভলি কয়েকজন যখন বলে যে ও ভ্যান চোর, তখন ওইটাই তারা বিশ্বাস করছে। রাজশাহীতে একটা ইন্টারেস্টিং ইন সেন্স, ভেরি স্যাড, বাট ঘটনাটা অদ্ভুত, যে একজন মহিলাকে পিটিয়ে মেরে ফেলে জনগণ। এবং কি জন্য মারে, যে ওই মহিলার স্টেশনে যে সে একটা বাচ্চাকে তুলে নিয়ে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল। এইটা সামওয়ান এই রিমোট স্প্রেড আউট করে, তারপর সবাই কালেকটিভলি তাকে পিটিয়ে মেরে ফেলে। পরে জানা যায় যে সে একটু মেন্টালি সমস্যা নারীর, এবং ওই বাচ্চাটা যে নিয়ে যাচ্ছিল ওই বাচ্চাটা তারই বাচ্চা। তো এইটা কিন্তু দেখেন, এইটা কিন্তু কেউ চেক করতে যায়নি যে বাচ্চাটার সঙ্গে তার রিলেশনটা কি। এবং এই রিউমারগুলো অধিকাংশ সময় আমরা জানিও না যে হু ইজ দ্য ফার্স্ট পার্সন যে এটা প্রথম পিক করলো, এই রিউমারটা স্প্রেড করলো। আমরা কখনোই আর ট্রেস করে আপনি প্রথম মানুষ কে ছড়ালো জানতে পারবো না। তো এই ধরনের ঘটনার ফলে যেটা হয় যে আমাদের এখানে যেমন ধর্মানুভূতির একটা প্রসঙ্গ আছে, দেখবেন যে রিসেন্টলি ঘটলো 2-3টা, দেখবেন যে এইগুলো যখন আমরা শুনে ফেলি যে অমুকজন আমার ধর্মে অনুভূতি দিয়েছে, আঘাত করেছেন, তখন আমরা দুটো জায়গায় যাই না। একটা হলো সে আসলে কি বলেছে, ওইটাতে আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগে কিনা। হ্যাঁ, মানে হতে পারে যে সে যেটা বলছে আসলে এটা একটা ক্যাজুয়াল থিং, যেটা আসলে আমার ধর্মটা অত ঠুমকো না, হালকা না, যে ওই কথায় আমার ধর্মের অনুভূতি লাগবে বা আমার ধর্ম ইটস গোনা বি ডিস্ট্রয়েড। অথবা আর একটা প্রশ্ন আমরা করি না যে এটা বললোটাকে তার কোনো ইন্টারেস্ট আছে কিনা। রিসেন্টলি ধরুন একটা মানুষকে চাকরি চলে গেল, কথা বলছিল কি যে পরীক্ষার প্রশ্ন যখন বাচ্চারা জানতে চায়, তখন আমরা অনেক সময় এক্সাজারেশনের জন্য এই কিছু ল্যাঙ্গুয়েজের কিছু প্যাটার্ন থাকে, যে আমি বলি আমি কি, এটা তো আল্লাহ বলতে পারবে না। এটা কেন বলি, অনেক সময় আমরা বলে ফেলি, দেখবেন যে আপনারা সবাই এরকম বলে ফেলেন, এটা আল্লাহর সাবজেক্ট না, আল্লাহ পারবে না, এটা মিন করি না। আসলে মিন করি যে এটা আমার পক্ষে আদৌ সম্ভব না, এই আদৌ যে সম্ভব না আমার পক্ষে বলা, এটা বলতে গিয়ে তখন আমি একটা ধরুন এটা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে চলে যাই। তো এটা এমন কিছু না, কিন্তু এটার জন্য ভদ্রলোকের চাকরি চলে গেল। এখন যখন আমরা বললাম যে সে আল্লাহকে ছোট করলো বলে আমার ধর্মে অনুভূতি লাগলো, আঘাত লাগলো, তখন আমরা অ্যাক্ট করলাম ওই কালেকটিভলি মবের মতো করে, বলে ওই লোকটার জীবনটাকে আমরা শেষ করে দিলাম। কিন্তু আমরা বুঝলাম না যে এই স্প্রেডটা যে প্রথম যে রিউমারটা ছড়ালো বা ঘটনাটা যে প্রথম এইভাবে পিক করলো, শেপ দিল, তার কোনো ইন্টারেস্ট আছে কিনা, সে নিজেই ক্যান্ডিডেট কিনা ওই পোস্টে চাকরিতে চলে যাওয়ার পরে, বা তার রিলেটিভকে ওই চাকরিতে ঢুকবে কিনা, বা এই চাকরিটা সে চলে গেলে আরেকজন যাকে নিয়োগ দেওয়া হবে এখানে নিয়োগ বাণিজ্য হবে কিনা, যেটা সে বেনিফিটে। এই জিনিসগুলো আমরা তখন আর ভাবি না। এই কারণে যেটা হয় যে আমাদের পার্সোনাল বিলিফ, পার্সোনাল ইন্টারেস্ট হয়ে যায় ফ্যাক্টের থেকে বেশি পাওয়ারফুল। এবং তখন হয়ে যায় যে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডে এই যে পোস্ট ডেটা ওয়ার্ল্ড যেটা আমরা বলছি, কারণ আপনার কাছে পরিসংখ্যান আর ম্যাটার করে না। এই যে দেখুন এই হামের মৃত্যুটাও যদি আমরা ধরি, যে অ্যারাউন্ড 600 ধরবেন, কারণ সরকারি বেসরকারি হিসাবটা আরো বাড়বে সবাই বলছে, তাও 500-550 মতো শিশু হত্যার একটা ঘটনা ঘটে গেল। কে হত্যা করলো, খুন করলো সেটা ব্যাপার না, হত্যা শব্দটা ব্যবহার করলাম কারণ এই ঘটনাটা ঘটার কথা না, এটা আমাদের নিজস্ব যে নেগলিজেন্সি হতে পারে, ইন্টেনশন আনইনটেনশন হোয়াট এভার, বাট এই বাচ্চাগুলো মারা গেল।
এখন এটা নিয়ে একটা পলিটিক্স যে আমার পার্সোনাল বিলিফের সঙ্গে আমার পলিটিক্যাল ফেইথের সঙ্গে যাচ্ছে না বলে আমি এটা প্রোটেস্ট করব না। এই মৃত্যুটাকে আমি হাজারো মৃত্যু নিয়ে কথা বলছি, এমন ইন্টারন্যাশনাল ডেথ নিয়েও কথা বলছি, কিন্তু বাংলাদেশের এই পার্টিকুলার 550 শিশুর মৃত্যু আমার কাছে এক্সিস্টেন্স নাই। আমি এমন না যে সচেতন, অনেক সময় অবচেতনেই আমি এমনভাবে পলিটিক্যালি মোটিভেটেড ভিতর থেকে যে আমার এই মৃত্যুটা আমার চোখেই পড়ছে না, আমাকে ইমোশনালি চার্জ করছে না। তখন দেখার যেটা হয় কি যে তখন আমার কাছে ফ্যাক্টর রিয়ালিটি মানে ঘটনা থাকে না, যে 550 মানুষ মারা গেল এটা আমার কাছে ঘটনা না। এর বিপরীতে 2-3টা মানুষ কোথাও মারা গেল যেটা আমার সাথে পলিটিক্যালি আমার অ্যালাইন করে, আমার চিন্তার সঙ্গে, যেটা আমাকে পলিটিক্যালি এজিটেট করে, সেইটা বরঞ্চ আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। যেমন ধরুন এই যে রিসেন্টলি মিয়ানমার বর্ডারে 2জন মানুষ মিয়ানমার বর্ডার গার্ড দ্বারা ইমপ্লান্টেড মাইন দ্বারা বাংলাদেশের 2জন মানুষ মারা গেলেন। এখন এইটা ইন্ডিয়ান বর্ডারে হলে একরকম হতো, যেহেতু মিয়ানমার বর্ডারে এইটা ধরেন আমাদের এখানে মোটেও ইম্পর্টেন্ট কোনো বিষয় হলো না। তার মানে আবারও আমি পরিচালিত হচ্ছে আমার ভিতরকার এজিটেশন দ্বারা, পলিটিক্যাল ফেইথ দ্বারা, সেন্টিমেন্ট দ্বারা। তো সেই কারণে এইগুলো আমার কাছে কোনোভাবে আঘাত করতেছে না। তো এই সব কারণগুলো আমাদের বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়াটা আমাকে কিভাবে শেপ দেয়, কোন ঘটনাটা আমার সামনে আসছে। একটা ঘটনা বলি যে কিভাবে বিশ্বাসটা আমাদেরকে কিভাবে কাজ করে। দেখুন একটা স্টোরি আছে, বেলস স্টোরি, যেটা কনফার্মেশন অফ বায়াস অর ভার্সেস রাইভাল থিওরি। প্রত্যেকটা থিওরির একটা পার্ট থেকে রাইভাল থিওরি, যে আপনি যেটাকে বিশ্বাস করেন তার একটা বিপরীত কিন্তু ইন্টারপ্রিটেশন আছে, যেটা আপনার কাছে অ্যাকসেপ্টেন্স গ্রহণ করে না। মেবি দ্য রাইভাল থিওরি ইজ দ্য আলটিমেট ট্রুথ অফ দ্যাট পার্টিকুলার ইনসিডেন্ট। তো এই যে এইসব কারণে যেটা হয় কি যে বেলস স্টোরিতে ফ্যাক্টস হচ্ছে কম্পিট করে উইথ দ্য ইমোশনালি কম্পেলিং স্টোরিজ যেগুলো আছে। যে ফ্যাক্ট হচ্ছে কি ইমোশনালি কম্পেলিং স্টোরিজ, যেটা কি আপনার ইমোশনালি আপনাকে বেশি চার্জ করে, সেইটা আপনাকে বেশি চার্জ করে। বেলস স্টোরিতে যে একটা নারীর, ইটস জাপানি স্টোরিজ, জাপানি ঘটনা, ইটস নট স্টোরি অ্যাকচুয়ালি। একজন মানুষের ক্যান্সার হলো এবং তারপর সে ট্রিটমেন্ট করলো নানানভাবে, নানান রকম নিল, ক্যান্সার তার ভালো হয় না। শেষে সে আয়ুর্বেদিক বা ন্যাচারাল একটা হিলিং প্রসেসে গিয়ে সে ডায়েট করে তার ক্যান্সারটাকে ভালো করলো এবং সে তারপরে এইটা স্প্রেড করলো, তার একটা অ্যাপস তৈরি করলো। তখন দেখা গেল মানুষ এটা সাংঘাতিকভাবে লুফে নিল। তখন সবাই সোসাইটিতে ডায়েট করা শুরু করলো, যার ক্যান্সার নেই সেও, এবং এইটা একটা রিসার্চের অংশ হয়ে গেল। কিন্তু ফাইনালি দেখা গেল কি আসলে তার কোনোদিন ক্যান্সার ছিলই না বেলসের। এই যে ছিলই না ক্যান্সার, তারপরও মানুষ এটা জানার পরও যখন জানলো যে এটা আসলে পুরোটা একটা মেকিং থিং, তারপরও দেখা গেল কি তারা ওই ডায়েটটা করা কিন্তু ছাড়লো না। মানে তাদের মধ্যে একটা অবচেতনে বিশ্বাস তৈরি হলো যে আসলেই ডায়েট করলে বা এইগুলো করলে ক্যান্সার থেকে হিলিং পাওয়া যায়, কারণ এই বিশ্বাসটা তাদের আগেই তৈরি হয়ে গেছে। এরপর যখন তারা সত্যটা জানছে, সত্যের আর কোনো তাদের ভিতরে আলাদা করে কোনো ধরুন চেঞ্জ আনছে না তাদের মধ্যে, কারণ দে অলরেডি চেঞ্জড দেমসেলস। এইসব কারণে দেখা যায় যে এই যখন আপনি একটা ঘটনা দ্বারা অলরেডি স্প্রেড করে দিলেন, যে সত্য ধরে আপনার ইমোশনের সাথে অ্যালাইন করলো, আপনার পার্সোনাল বিলিফের সঙ্গে অ্যালাইন করলো, আপনার পলিটিক্যাল ফেইথের সঙ্গে অ্যালাইন করলো, আপনি স্প্রেড করে দিলেন। 3 দিন পরে জানলেন যে ঘটনাটা সত্য না, তখন কিন্তু আপনি ওই মেবি দ্য পোস্ট, ওই পোস্টটা আপনি হয়তো ডিলিট করে দেবেন, কিন্তু আলাদা করে আপনি আরেকটা পোস্ট দেবেন না, কারণ কি ওইটাকেই আপনার শেষ পর্যন্ত আপনার মনের মধ্যে থেকে যাবে। আমি এরকম ঘটনা ঘটছে রিসেন্টলি, ধরুন একজন একটা মসজিদের ঘটনা দিয়েছে যে মসজিদের ভিতরে স্ট্যাপ করে ইমামকে মেরে ফেলছে পিছন থেকে একজন নামাজ পড়তে গিয়ে। তো এটা যিনি শেয়ার করছেন তার হয়তো তিনি দেখাতে চান যে দেখো মসজিদের মধ্যে এই হত্যাটা হচ্ছে, তার এখানে একটা ইন্টারেস্ট আছে, তিনি শেয়ার করছেন। করার পর আমি যখন ভালো করে দেখলাম ঘটনাটা, আমি বললাম যে এটা হচ্ছে একটা সিঙ্গাপুর বা থাইল্যান্ডের দিককার একটা ঘটনা, এটা বাংলাদেশ না, ইট হ্যাপেন লং ব্যাক। কিন্তু তিনি এই পোস্টটা সরালেন না। ওখানে অনেকেই কমেন্ট করছে, কিন্তু তারপরও তিনি সরালেন না। কেন সরালেন না? দুটো জিনিস, তিনি মনে করেন বাংলাদেশে এই ঘটনাটা না ঘটলে এই ঘটনা ঘটার মতো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে, ফলে এই ঘটনাটা বাংলাদেশে ঘটা উচিত বা এটা বাংলাদেশের একটা ঘটনার মতো করে আমরা ভাবতে পারি। ফলে তিনি তার কাছে এটা কিন্তু ফ্যাক্টর আর ম্যাটার দাঁড়ালো না, ব্যাটার তার বিশ্বাস, তার পারসেপশন। বিশ্বাস তো বড় বড় পারসেপশন, আমি কিভাবে ঘটনাগুলোকে পারসিভ করি। এই কারণে আমরা সবসময় দেখি যে সোশ্যাল মিডিয়াতে যেটা হয় যে এখানে আপনি যেটা পোস্ট করবেন এখানে কোনো ট্র্যাডিশনাল গেটকিপার্স নেই। ট্র্যাডিশনাল গেটকিপার মিনস ধরুন এডিটার নাই, আপনি দৈনিকে যা তা লিখতে পারবেন না, সেখানে এডিটার আছে। আপনার পারসেপশন যা যা মনে হবে লিখতে পারবেন না, কারণ ওখানে একটা সেন্সরশিপের মধ্যে দিয়ে যাবে, ফ্যাক্ট চেকিং এর মধ্যে দিয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় সেই সুযোগটা নাই, সেটা আপনি যা পোস্ট করবেন ডিরেক্ট হয়ে যাবে। আরেকটা থেকে
একাডেমিক স্কুলিং যে প্রসেসটা, একাডেমিক গেটকিপারকে যারা রিসার্চ করেন তারা ডেটাগুলো আনেন যে এই দিন ধরেন এই কনফার্মেশন বায়াসের কথা বললাম, যে আমি ধরুন প্রমাণ করতে চাই এই সরকারি আর বেসরকারি দুটো পার্টি, ধরুন একটা সরকারি পক্ষ প্রমাণ করতে চাই যে বাংলাদেশে বিগত সরকারের আমলের থেকে এখন রোড অ্যাক্সিডেন্ট কমে গেছে। তখন কি করবে তারা, পুরো মাসের মধ্যে ওই দিনকার ডেটাটা নেবে যেদিন রোড অ্যাক্সিডেন্ট আসলেই কম হয়েছে, বলবে যে তার প্রমাণ ওই দিন রোড অ্যাক্সিডেন্ট কম হয়েছে ধরুন, বা ওইভাবে তারা ওই গড়টা করবে, ধরুন যে মাসের গড়টা সবচেয়ে কম তখন ওইটা তারা স্প্রেড করবে, ওইটা একটা ফ্যাক্ট। কিন্তু আর একটা কাজ করবে যারা বিরোধী পক্ষ, যারা প্রমাণ করতে চায় যে বাংলাদেশে বর্তমান সরকারের সময় ভয়াবহভাবে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে তখন কি করবে, সে ওই একটা দিন পিক করবে যেদিন সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মানে দুজন রাইভাল থিওরি হচ্ছে কি, যে আপনি সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে নিলেন, কিন্তু তার বিপরীতে একটা থিওরি আছে ওই মাসের গড় প্রমাণ করে আগের সময় থেকে সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট হয়েছে ধরুন, অথবা এই দিন সবচেয়ে কম অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওই মাসে গড় প্রমাণ করে যে বিগত কয়েক মাসের তুলনায় এই মাসে সবচেয়ে বেশি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রাইভাল থিওরি প্রমাণ করে। একাডেমিকের কাজ হচ্ছে যে একাডেমিক গেটকিপার, একাডেমিক তখন টোটাল সিনারিওটাকে আপনাকে দেখাবে। এই হচ্ছে ডেটা। সমস্যা হচ্ছে যে ডেটা তো আমাদের কাছে আর কোনো অর্থ বহন করে না। তো এই কারণে আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা বিশ্বাস করি, আবার আমার বিশ্বাসের সাথে যেটা অ্যালাইন করে সেইটাকে তখন আমি পোস্ট করে দিই। কারণ কি, আমার কাছে ট্রুথ হচ্ছে একটা পারসেপশন, আমার কাছে ট্রুথ একটা সত্য না, মানে সত্য না। এবং কিন্তু গেটার সেন্সে দেখুন, ধরুন যিনি মুসলিম তিনি তো মনে করেন যে পৃথিবীর সবার ধর্ম হচ্ছে ফলস, মিথ্যা। তার মানে তার দৃষ্টিকোণ থেকেই দেখি, অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে অসুবিধা আছে, তার দৃষ্টিকোণ থেকেই তাহলে দেখি, তাহলে সবার যে ট্রুথ বলে তারা যে ধর্মটা মানছে ওই ধর্মটা পারসেপশন। তার মানে রিলিজন একটা বৃহত্তর একটা অংশের জায়গা থেকে একটা পারসেপশনাল ট্রুথ। তাহলে এই ছোট ছোট ঘটনাগুলো তো কেন পারসেপশন নিলে অসুবিধা কোথায়? আমরা যদি আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের চেতনার জায়গা থেকে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করে, সেটা যদি আমার কাছে পারসেপশনের জায়গা থেকে আমাকে কন্ট্রোল করে, তাহলে আমি এই ছোট ছোট পলিটিক্যাল জায়গা, আমি ফেসবুকে মনে করছি যে এই ঘটনাগুলো ঘটা উচিত, আমি বলে দিলাম ঘটছে। আর একটা দেশের ঘটনা, ধরুন যখন এখানে কলকাতায় অনেকগুলো ইনসিডেন্ট, যখন আফটার ইলেকশন অনেকগুলো ঘটনা, ইটস ট্রু যে কলকাতায় একটা এজিটেশন তৈরি হলো আফটার দ্য ইলেকশন, বিজেপি জেতার পরে, ধরুন না, এটা ট্রু। কিন্তু এই যে এজিটেশনটা তৈরি হলো, আমার কাছে আপনার কাছে এটা এনাফ মনে হচ্ছে না, আপনার কাছে মনে হচ্ছে এটা কেন আরো বেশি হচ্ছে না, এটা 5টা ইনসিডেন্ট ঘটলে এখানে 100টা হচ্ছে না, 100টা হলে আমার জন্য আরো সুবিধা। তখন কি করলাম, আমরা বিদেশি বিভিন্ন সময়ের ঘটনা বা আগে ঘটা ঘটনাগুলো ওর সঙ্গে ইচ্ছে করে ভিডিও বানাই পোস্ট করে দিলাম। এখন যে পোস্ট করলো তার একটা ইন্টেনশন আছে, কিন্তু আমি যে শেয়ার করছি আমার ইন্টেনশন কিছুই না, আমার হচ্ছে বিশ্বাসের সঙ্গে মিলে গেল বলে তখন আমি ওইটা ফ্যাক্ট চেকিং ছাড়া আমি শেয়ার করতে শুরু করলাম যে দেখো এত এত মানুষ, এই ঘটনা বাংলাদেশে উল্টো বাংলাদেশে হতে পারে, একই ঘটনা যেখানে হয়তো 4 জন মাইনরিটি এই থেকে আক্রান্ত হলো, কিন্তু একটা মানুষ এরা মনে করলো 4 জন না, এটা তো 400 জন হওয়া উচিত, মানে হলে তাকে আরো বেশি এজিটেট করবে বা অ্যাটেনশন পাবে, তখন সে 400 জনের মতো করে রূপ দিতে চাইলো ব্যাপারটাকে। এই কারণে সোশ্যাল মিডিয়াতে সবসময় আমরা দেখি যে ফাংশনাল ট্রুথ, যেটা মানুষ যে ফাংশনাল ট্রুথ হচ্ছে ট্রুথ একটা থিওরিটিক্যাল ট্রুথ, যে আমি বিশ্বাস করি যেটা সেটা আমার জন্য ফাংশনাল, আমি যেটা অনুযায়ী আচরণ করি। আর একটা হচ্ছে এটা ট্রুথ না, থিওরিটিক্যাল ট্রুথ যেটা সত্যিকার অর্থেই সত্য, সেটা তখন লেস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, কারণ ফাংশন করছে হচ্ছে ওই ট্রুথটা যেটা আমি বিশ্বাস করি। এবং এই কারণে আমাদের যেটা সমস্যাটা তৈরি হয় দেখবেন সোশ্যাল মিডিয়াতে জায়গায়, ধরেন আপনি একটা পার্টিকুলার থিওরি দ্বারা বিশ্বাস করছেন যে এইটা এই কারণে এই ব্যাপারগুলো ঘটছে একটা পলিটিক্যাল এজেন্ডা দ্বারা, আপনাকে সোশ্যাল মিডিয়া ওই ঘটনাগুলোই দেবে। অ্যালগোরিদম এইটা একটা গ্রেট ফ্যাক্ট, যে আপনি যে জিনিসটা বিশ্বাস করেন, আপনি যদি বার্গার খেতে চান, আপনাকে সারাদিন বার্গারের লিস্ট আসবে, বিভিন্ন ধরুন যারা আছে মানে রেস্টুরেন্ট আছে সেখানকার সব বার্গার আসবে। আবার আপনি একটা শাড়ি কিনতে যাবেন, সব শাড়ি আসবে। চিন্তার ক্ষেত্রেও ভাবার কোনো কারণ নেই, আদারওয়াইজ ঘটে। আপনি যখন মনে করবেন যে আমি রিসেন্ট ইভেন্ট ঘটনাগুলো দিয়েই বলি, ধরুন মনে করবেন হামে ইন্টারিম গভর্নমেন্টের কোনো দোষ নাই, এখানে দুটো থিওরি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দায়ী,
আরেকটা থিওরি দাঁড়াচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট দায়ী না। তো আপনি মনে করেন ইন্টারিম গভর্নমেন্ট দায়ী না, আপনার কাছে সব ওই ডেটাগুলোই আসবে, যে ডেটাগুলোই যে আগেন কনফার্মেশন বায়াস যেগুলো আসবে, আপনাকে কনফার্ম করবে যে থিওরিগুলো, সেইগুলো আপনাকে ফিড করাবে ফেসবুক বা অ্যানি সোশ্যাল মিডিয়া। এই অ্যালগোরিদমটা ওইভাবে করা, ফলে এটা একটা ইকো চেম্বার তৈরি হয়। ইকো চেম্বারটা এরকম যে আপনি যেটা বলেন সেইটাই আপনার চারিদিকে ইকো হচ্ছে, আপনাকে নতুন কোনো চিন্তা আপনার ভিতরে ঢুকতে পারবে না, কারণ আপনাকে সোশ্যাল অ্যালগোরিদমগুলো আপনাকে দ্য ওয়ে ইট শেপস ইউর টোটাল এন্টায়ার, এই যে ধরুন বায়োলজিক্যাল এক্সিস্টেন্স অর দ্য কনসেপচুয়াল এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সে এই জায়গাটাতে আপনাকে আর তারা আসবে না। একটা গ্রিন হাউস ইফেক্টের মতো আপনাকে চারিদিক থেকে ওই ফিড করাবে হচ্ছে আপনার বিশ্বাসটাই। এই কারণে আপনার এই সোশ্যাল অ্যালগোরিদম আপনার একটা বড় ফ্যাক্টর, এবং ইকো চেম্বার তৈরি একটা বড় ফ্যাক্টর, যে কারণে আপনি আপনার চিন্তার বাইরে আপনি আর কিছু ভাবতে পারছেন না এই সোশ্যাল মিডিয়ার বেশি। এবং আরেকটা কারণ থাকে এই ইমোশন ওভার ফ্যাক্টস, এইটা একটা কারণ থাকে। আবার দেখেন যে আমাদের চারিদিকে সোশ্যাল মিডিয়াতে একটা পিকুলার ঘটনা ঘটে, ধরুন হামে 550 শিশু মারা গেল, আমরা 6 থেকে 7টি ঘটনা নিয়ে আলোচনা করব বা শেয়ার করব, কোনগুলো যেগুলো ইমোশনালি আমাকে চার্জড করে। কীরকম, ধরুন কোনো বাবা মায়ের 15 বছর সন্তান অপেক্ষা করার পর সন্তান হয়েছে, তখন আমার কাছে মনে হচ্ছে এইটা আরও বেশি পেইনফুল। কোনো প্যারেন্টসের হয়তো দুটা যমজ বাচ্চা আছে, তো তখন যমজ বাচ্চা একটা মারা গেছে আর একটা আক্রান্ত, যেগুলো ঘটেছে অ্যাকচুয়ালি, তো তখন আমাকে এটা ইমোশনালি চার্জ করছে। কিন্তু এই 550-র মধ্যে 500 বাচ্চা আমাকে ইমোশনালি চার্জ করছে না, কিন্তু আরও 500 বাচ্চা মারা গেছে যেগুলো আমার কাছে ওইভাবে আলোচনাযোগ্য ঘটনা মনে হচ্ছে না, মানে পার্টিকুলার ইনসিডেন্ট ধরে ধরে। যেমন ধরুন লাস্ট একটা ইনসিডেন্টে এমন একটা ঘটনা হলো যে আমাদের পিএমও সেখানে গেলেন, কারণ কি ওইটা একটা ইমোশনালি চার্জ একটা ঘটনা, পুরো জাতি সেখানে অ্যাটেনশন দিচ্ছে। কিন্তু দেখা গেল কি যে আরও ভালনারেবল ইন সো মেনি আসপেক্টস থাকতে পারে, কারণ এই ঘটনা তো একই সাথে একদিনে 10টা ঘটলো, বাকি 9টা কিন্তু অ্যাটেনশন পাচ্ছে না, ফোকাস পাচ্ছে না। তার মানে আমরা সবসময় ইমোশনালি আমাদেরকে যেটা চার্জ করে, তার মানে ফ্যাক্ট হচ্ছে বা ঘটনাটা একা যথেষ্ট না, শিশুর মৃত্যু একা যথেষ্ট না। শিশুর মৃত্যু আমাদেরকে তখনই আরও বেশি আক্রান্ত করছে যখন ওই শিশুটির মৃত্যুর পরে আরও বেশি ট্র্যাজেডি যুক্ত হচ্ছে। ট্র্যাজেডি কেমন, তার বাবা মার 15 বছর অপেক্ষা করে বাচ্চাটা হয়েছিল। আচ্ছা, যদি কোনো বাবা মার 15 বছর বাচ্চা অপেক্ষা করে না হয়ে প্রথম বছরেই বাচ্চা হয়, কোনো কাপল, লেটস থিঙ্ক অ্যাবাউট ইট, এটা হয়ও, সেই বাচ্চা কি বাবা মার কাছে লেস ইম্পর্টেন্ট ওই প্যারেন্টের কাছে? কোনো একটা বাচ্চা দেখাচ্ছে সে ক্লাসে প্রথম ছিল, ধরুন শ্রেণীকক্ষে প্রথম বয়, এই নামিসার ঘটনায় যে প্রথম ছিল বলে আরও বেশি হেডলাইন হচ্ছে। আচ্ছা, ওই বাচ্চাটা যদি ক্লাসের লাস্ট বেঞ্চার হতো তাহলে কি ওটাই লেস ইম্পর্টেন্ট হতো মৃত্যুর জন্য? আবার দেখা গেল কি কোনো বাচ্চার হয়তো ওই যে নামিসার ক্ষেত্রে খুব ব্রুটালিটি ছিল ঘটনাটা, বিহেডেড করা অ্যান্ড অল দিস থিংস আমরা জানি, সাংঘাতিক ব্রুটাল। তার মানে কি এইটা ব্রুটাল বলে কি আমরা বেশি অ্যাটেনশন দিলাম? যদি এটা ব্রুটাল না হয়ে ওকে প্রথমেই ওকে কিন্তু মৃত্যুটা কিন্তু করেছে, কনফার্ম করছে, আমরা যেটা দেখলাম দিয়ে, মানে আপনার মুখে শ্বাসরোধ করে। এখন শ্বাসরোধ করে যদি কাউকে মেরে ফেলে তাহলে কিন্তু তার পেইনটা কিন্তু ওখানেই শেষ, এরপর তাকে যখন কাটছে সে কিন্তু আর পেইনটা পাচ্ছে না। তার মানে শ্বাসরোধ করে যদি মেরে ফেলা পর্যন্ত সে থামতো খুনিটা, তারপর আমরা ডেড বডিটা পেতাম, তাহলে কি আমরা এত বেশি এজিটেটেড হতাম না? তার মানে মৃত্যুটা কি আমাদের কাছে ম্যাটার করছে না? ম্যাটার করছে কি আরও সো মেনি ইস্যুস, যেটা আমাদেরকে ধরুন ভায়োলেন্স, আমাদের ইমোশনকে চার্জ করার জন্যে আরও ট্র্যাজেডি, ফ্যামিলি ট্র্যাজেডি, দারিদ্রতা, ধরুন পলিটিক্যাল ক্ষেত্রে যখন ফেলানির ডেড বডিটা ঝুলে থাকে তখন ওটা আমাদের কাছে একটা সিম্বল অফ আওয়ার, ধরুন নানান রকম এক্সিস্টেন্সের প্রশ্ন হয়ে দাঁড়ায় জাতীয়তাবাদের। কিন্তু যখন মিয়ানমারের একটা বর্ডার থেকে একটা গুলি মারছে ওপাশ থেকে, এবং বাংলাদেশের মধ্যে একটা পরিবারে একটা শিশু খেলতে খেলতে গুলিবিদ্ধ হয়ে মারা গেল মাস কয়েক আগে, এটা ইস্যুই হচ্ছে না। তাহলে এগুলো কেন? এই সিলেক্টিভ ইমোশন কেন? কারণ আগেন আমাদের চিন্তা একটা একটা নির্দিষ্ট অংশে আগে থেকেই অবস্থান করে, সেই কারণে আমরা সবসময় সিলেক্টিভ ঘটনাগুলো নিয়ে আলোচনা করি, এবং যেটা আমাদেরকে ট্রিগার করে ওই যে ওই অর্থে ইমোশনালি, আদত, ভায়োলেন্স, নানানভাবে। এটা একটা কথা থাকে। আর একটা হচ্ছে এই পুরো ঘটনার জন্য আমাদের যে সমস্যাটা তৈরি হয় যে ফ্যাক্ট, সত্য মিথ্যা এই ডিবেটে আমরা
মিথ্যাগুলোকে পিক করি, অথবা আমরা কোশ্চেন করি না, অথবা সত্যগুলোকে আমরা বুঝতে চেষ্টা করি না, এর একটা অন্যতম কারণ থাকে যে ট্রুথ আমাদের কাছে এখন, আমাদের যে এক্সপার্টস ওপিনিয়ন যে আমরা বিশ্বাস করি, এটার কাছে ডিস্ট্রাস্ট তৈরি হয়ে গেছে, অবিশ্বাসের জায়গা। ধরুন আমাদেরকে একজন সোসাইটির খুব বিখ্যাত একজন মানুষ বললেন টেলিভিশন টক শোতে একটা কথা, দেখা গেল কি ওই কথাটা দুদিন পরে প্রমাণিত হলো যে উনি আসলে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে বলছেন, ওটা সত্য না, ইট হ্যাপেন্স। তখন হলো কি এই মানুষগুলোর প্রতি আমাদের বিশ্বাস থাকলো না। একটা প্রফেসর কমিউনিটি, যারা ইন্টেলেকচুয়াল কমিউনিটি, অথর কমিউনিটি, রাইটার কমিউনিটি, আর্টিস্ট কমিউনিটি, যখন দেখবো প্রত্যেকটা কমিউনিটির কেউ না কেউ রিপ্রেজেন্টেটিভ পার্সনস তারা মোটিভেটেড, তখন হয় কি টোটাল কমিউনিটির প্রতি আমাদের আস্থাটা হারাই যায়। আর একটা থেকে স্টেট ইটসেলফ, রাষ্ট্র যখন দেখি যে সিলেক্টিভ সত্য প্রকাশ করে, রাষ্ট্র যখন দেখবে যে এই মৃত্যুগুলো আমার পক্ষে সাপোর্টিভ না, আমার বিরোধী দলকে ধরা যাচ্ছে না, তখন ওই মৃত্যুগুলোকে লেস ইম্পর্টেন্ট দিচ্ছে। বিরোধী দলকে ধরা গেলে ওই মৃত্যুগুলোকে গ্লোরিফাই করছে বেশি করে। তখন আমরা রাষ্ট্রের প্রতিও আমাদের বিশ্বাসটা হারাই যায়, মানে রাষ্ট্র অ্যাজ অ্যান ইনস্টিটিউশন। বিকজ অফ দ্যাট, যে আমরা যেটা দাঁড়াই, তখন আমরা কাউকে বিশ্বাস করি না। যখন বিশ্বাস করি না, তখন আমাদের কাছে সত্য সেটাই মনে হবে যেটা আমি নিজে বিশ্বাস করি। তখন আমরা যে কোনো কিছু শেয়ার করি ফেসবুক, সোশ্যাল মিডিয়া। আমরা দেখছি যে এটা ওই গরম খবর চ্যানেলটার নাম গরম খবর, নামের মধ্যেই প্রমাণিত হচ্ছে যেটা ঠিক নাই। এরকম অনেকগুলো চ্যানেল আছে, আপনারা জানেন যে কি সব, রহমত টিভি, এরকম নানান রকম টিভি, আজব খবর। এই খবরগুলো থেকে যদি কোনো কিছু দেয়, ধরে নিতে হবে যে এটা একটা মকারি। কিন্তু তারপরও যেহেতু আমি এটা বিশ্বাস করি এবং আমি মনে করি এরকম ঘটনা ঘটা উচিত বা ঘটবে, তখন আমি এটাকে ফলস হিসেবেই নিচ্ছি। অথেন্টিক মিডিয়া যখন দিচ্ছে, প্রথম আলো যখন আবার কোনো ওই একটা ডেটা দিচ্ছে, তখন আমাদের ঠিক আছে প্রথম আলোতে একটা ভেরিফাই করা, কিন্তু প্রথম আলোকে আমাদের যেহেতু বিশ্বাসের জায়গায় থাকছে না, ওই যে আমরা প্রথম আলোরও কোনো না কোনো ঘটনা আমরা পরে দেখছি যে ভেরিফাই করে যে এটা আসলে একটা কনফার্মেশন বায়াস, তখন আমরা রাইভাল থিওরির জায়গা থেকে আমরা বলছি যে না, এটা বিপক্ষে, এটা হতে পারে। এই জায়গাগুলো থেকে আসলে আমাদের যে গ্রোয়িং ডিস্ট্রাস্ট ইন আওয়ার কমিউনিটি, মানুষের মধ্যে, সেইটা সাংঘাতিকভাবে তৈরি হচ্ছে, এবং আমরা এন্ড অফ দ্য ডে আমরা আবারও আমাদের বিশ্বাসের বাইরে কোনোভাবেই যাচ্ছি না। এইসব কারণে আমার মনে হয় যে আমাদের যে সোশ্যাল মিডিয়া, আমরা যে দ্বারা সাংঘাতিকভাবে ইনফ্লুয়েন্সড, আমাদের যদি ব্যক্তিগতভাবে আমাদের ভিতরে অ্যাওয়ারনেস থাকে, আমাদের উচিত যে আমি চাই, ঠিক আছে, আমার একটা উইশ ফুলফিলমেন্ট আছে, এখন আমার উইশ ফুলফিলমেন্টটা রং ওয়েতে করা হচ্ছে কিনা, যে আমি চাই এই ঘটনাটা এভাবে ঘটুক, তাতে আমার লাভ আছে, পলিটিক্যালি নানানভাবে, ধর্মীয়ভাবেও কেউ কেউ হতে পারে তাদের এটা লাভ আছে, কিন্তু ঘটনাটা আসলে সত্য কিনা এইটা আমরা যাচাই করি। যদি এই যাচাইয়ের ফ্যাক্ট চেকিং এর মধ্যে যাই, এবং তাহলে আমরা দেখবো যে আমাদের অধিকাংশ যেটা দ্বারা আমরা খুব এজিটেটেড হই, অধিকাংশই আসলে ফলস, একটা ফালতু ঘটনা, যেটা দ্বারা আসলে ম্যানিপুলেটেড, ক্রিয়েটেড, যেটা আমার জন্যই ক্রিয়েট করা হচ্ছে, যাতে আমি তাতে অ্যাক্ট করি, পারফর্ম করি, তাতে লাভটা আমার না, আর একজনের। এই প্রশ্নগুলো তৈরি করি আমরা নিজেদের মধ্যে, আমার মনে হয়। তাহলে এই পোস্ট ট্রুথ অথবা ডেটা ট্রুথ এরাতে এসে, যখন কোনো গেটকিপার নেই, সত্যকে কেউ চেক করছে না, চার্জ করছে না এটা সত্য কিনা মিথ্যা না, তখন আমার ব্যক্তির দায়িত্ব, ফর দ্য সেক অফ আওয়ার সোসাইটি, ফর দ্য সেক অফ আওয়ার জেনারেশনস, নাও অ্যান্ড দেন, আমরা যেন দেখি যে আসলে সোসাইটিটা একটা সুসংগঠিতভাবে সত্য দ্বারা পরিচালিত হচ্ছে কিনা। থ্যাংক ইউ।